পড়েছি, তারপর হচ্ছে আমরা আমাদের নতুন অংশটুকুর মধ্যে যাব। ওকে? তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সরি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। ওকে। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে পানি। ওকে, ওয়াটার। খুবই পরিচিত একটা এলিমেন্ট আমাদের কাছে। আমরা সর্বপ্রথম যে পড়াশোনা শুরু করি বিজ্ঞান, ওইখানেই সাধারণত আমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেওয়া হয়। হ্যাঁ? এটা অ্যাপ্রক্সিমেটলি ক্লাস 1-2 থেকেই শুরু হয়েছে। তো পানি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা উপাদান। পানির অপর নাম হচ্ছে জীবন। তো পানি আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। পানি আছে বলে আজকে আমরা সভ্য জাতি হিসেবে পুরো পৃথিবীতে বিচরণ করতে পারতেছি। শুধু মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে সবকিছুই এই পানির উপর নির্ভরশীল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ওকে। তো একই ধারাবাহিকতায় টেক্সটাইল প্রসেসও হেভিলি ডিপেন্ডেন্ট অন ওয়াটার। ইনফ্যাক্ট একটা দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে কি করবে না ওইটা ডিপেন্ড করে ওই দেশের পানির প্রাচুর্যতা কতটুকু। পানি যখন বেশি থাকে তখনই একটা জায়গাতে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন যে জায়গায় টেক্সটাইল ফ্লারিশ করছে অবশ্যই সেখানে কোনো না কোনো ভাবে আপনার পানির উৎস ছিল অফুরন্ত। ওকে। তো এখন আমাদের যেটা জানা প্রয়োজন টেক্সটাইল পারপাসে আমরা যে পানিটা সংগ্রহ করি পুরো চ্যাপ্টারটা ৩ টা ভাগে বিভক্ত। ৩ টা বিষয় আমাদের কনসেপ্ট। একটা হচ্ছে এই পানিগুলোর উৎসগুলো কি কোথায় থেকে নরমালি সিলেক্ট করা হয়। ১ নাম্বার। এই যে উৎস থেকে আমরা পানি সংগ্রহ করতেছি, এই পানিটা আমরা কি সরাসরি টেক্সটাইল প্রসেস এ ইন্ট্রোডিউস করতে পারবো? নাকি এর মধ্যে কোনো ইম্পুরিটিস আছে? সেই ইম্পুরিটিস টা আ আ আমাদের আইডেন্টিফাই করতে হবে কি হবে না। ঠিক আছে? যেটা হচ্ছে 2nd পার্ট। তো আমাদের কনসার্নিং অনলি ইম্পুরিটিস হচ্ছে হার্ডনেস, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। তো এই হার্ডনেস টাকে আমাদের আবার ৩ ভাবে জানতে হবে। ১ নাম্বার হচ্ছে হার্ডনেস টা কি? কত প্রকার? হার্ডনেস টা কেন পানিতে আসে? হার্ডনেস টা আসলে আমরা কিভাবে এস্টিমেট করতে পারবো যে কতটুকু হার্ডনেস আছে? এরপর এই হার্ডনেস যুক্ত পানিকে আমি টেক্সটাইল প্রসেস এ ইউটিলাইজ করতে গেলে আমাকে কিভাবে পিউরিফাই করতে হবে? যেটাকে বলা হয় ওয়াটার সফেনিং প্রসেস। এই ৩ টা উপায়ে আমাকে কি করতে হবে? পুরো বিষয়টা সম্পর্কে ধারণা নিতে হবে বা জানতে হবে। এবং আমাদের চ্যাপ্টারের পুরো অংশ জুড়েই এই বিষয়গুলোই থাকবে। ওকে, শুরুতে হচ্ছে আমরা পানি সম্পর্কে জেনেছিলাম। পানির সোর্সটা কি ছিল সেটাও আমরা জেনেছিলাম। এবং আপনার আমরা introductory কিছু কথা বলেছিলাম যে পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগই পানি approximately 71% এটা অনেক ভ্যারি করে। হ্যাঁ? তো এই পানিটাও পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিস্তৃত আছে। এজ এ হিউম্যান বিং সব পানি আমি কিন্তু পান করতে পারি না। আমার পার্সপেক্টিভ এ কোন পানিগুলো আমি পান করতে পারি। হ্যাঁ? ঠিক আছে? আমরা বিভিন্ন পিউরিফিকেশন এর মাধ্যমে পানিকেও ড্রিংকেবল করতে পারি। বাট র ফর্ম এ আমরা পান করতে গেলে আমাদের জন্য বর্তমান সময়ের জন্য অনলি সুইটেবল সোর্স হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটারটা মানে ফ্রেশ ওয়াটার এবং এটা গ্রাউন্ডে থেকে যেটা হয় সেটা। তো এইটা পুরো পানির ডিস্ট্রিবিউশন এর তুলনায় খুবই নগণ্য। লেস দ্যান অ্যাপ্রক্সিমেটলি 1%। ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক পৃথিবীতে এতটুকু পরিমাণে পানি আছে। এটাকে পৃথিবীর ডিস্ট্রিবিউশন হিসেবে আমরা বলেছিলাম। ওকে। তো এখানে এরপরে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে টেক্সটাইল পারপাস এ যে পানিটা আমরা সংগ্রহ করি সেটার সোর্স কি হতে পারে? রেইন ওয়াটার ছিল, সারফেস ওয়াটার ছিল, সাবসয়েল ওয়াটার ছিল, ডিপ ওয়েল ওয়াটার ছিল। ৪ টা সোর্স ছিল। তো আমরা বলেছিলাম যে এর মধ্যে যেটা আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি সেটা হচ্ছে ডিপ ওয়েল ওয়াটার। এবং এই ডিপ ওয়েল ওয়াটার যেটা ছিল, হ্যাঁ? অন্যান্য সোর্স ছিল পিওরেস্ট ফর্ম ওয়াটার হচ্ছে রেইন ওয়াটার এর মধ্যে ইম্পুরিটিস থাকে না বললেই চলে। হ্যাঁ? এরপরে সারফেস ওয়াটার ছিল। তারপর হচ্ছে আপনার সাবসয়েল ওয়াটার ছিল। হ্যাঁ? সাবসয়েল ওয়াটারটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি টিউবওয়েলের পানি। মাটির ১৫ মিটার গভীর থেকে যে পানিটা আসে সেটাই হচ্ছে সাবসয়েল ওয়াটার। আচ্ছা, এরপর হচ্ছে ডিপ ওয়েল ওয়াটার। ডিপ ওয়েল ওয়াটারটা হচ্ছে আপনার approximately 500 মিটার নিচ থেকে আসে। ডিপ ওয়েল ওয়াটারটার মধ্যে মোস্ট ইম্পুরিটিস আর রিমুভড। ন্যাচারাল প্রসেস এ বেশিরভাগ ইম্পুরিটিস দূর হয়ে যায়। অনলি সলিবল কিছু সল্ট থাকে প্রেজেন্স যেগুলোই হচ্ছে আমাদের কনসার্নিং এলিমেন্টস। তো আমরা ১ম ক্লাসে পড়েছিলাম যে ইম্পুরিটিস কি? ইম্পুরিটি ছিল হচ্ছে আনডিজায়ারেবল সাবস্টেন্সেস ফর এ স্পেসিফিক প্রসেস। তো এই ইম্পুরিটিস গুলোকে আমরা অ্যাকর্ডিং টু দেয়ার স্টেট অফ প্রেজেন্স ৩ টা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল হচ্ছে ডিসলভড ইম্পুরিটিস যেটার পার্টিকেল সাইজ হচ্ছে লেস দ্যান 1 ন্যানোমিটার। লেস দ্যান 1 ন্যানোমিটার। হ্যাঁ? দিস মে বি dissolved salts লাইক কার্বনেটস, বাইকার্বনেট, নাইট্রেটস আর dissolved গ্যাসও হতে পারে। এরপরে কলয়েডাল ছিল। এটার পার্টিকেল সাইজ 1 থেকে 100 ন্যানোমিটার। সবার শেষে যেটা ছিল সাসপেন্ডেড ইম্পুরিটিস। এটা হচ্ছে গ্রেটার দ্যান 100 ন্যানোমিটার। ঠিক আছে? এই সাসপেন্ডেড ইম্পুরিটিস কে আমরা আবার ৩ টা ভাগে ভাগ করেছিলাম। সাসপেন্ডেড ইম্পুরিটিস কে আমরা আবার ৩ টা ভাগে ভাগ করেছিলাম। সেটা কি ছিল? অর্গানিক ইম্পুরিটিস ছিল, দেন হচ্ছে ইনঅর্গানিক ইম্পুরিটিস, সবার শেষে ছিল মাইক্রো অর্গানিজম। ওকে? আচ্ছা।
তো এই সকল ইম্পিউরিটিস থাকার কারণে আমার কি হয়েছে, পানির কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে। পানি স্বাভাবিকভাবে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন একটা তরল পদার্থ। কিন্তু পানির মধ্যে যখন এই ধরনের ফরেন বডি চলে আসে, যেহেতু পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ্রাবক, তখন তার এই বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তার কালার চেঞ্জ হয়, তার টার্বিডিটি, দ্যাট মিনস অস্বচ্ছতাটা চলে আসে। হ্যাঁ, একইভাবে তারপর হচ্ছে টেস্টের পরিবর্তন হয়, অডরের পরিবর্তন হয়। ওকে, এই পর্যন্ত সম্ভবত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক কিনা? স্যার কি আছেন আমার সাথে? একটু রেসপন্স না করলে আমি আসলে বুঝি না যে জি স্যার। আপনারা জি স্যার, পড়া হয়েছে এতটুকু স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকের আমার শুরু হবে হার্ডনেস। ডিপ ওয়েল ওয়াটার থেকে আমরা যে পানিটা সংগ্রহ করে থাকি, এই পানিটার অনলি কনসার্নিং এলিমেন্টস, ঠিক আছে, যেটা কিনা আমাদের টেক্সটাইল প্রসেসিং এর জন্য, সেটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস সম্পর্কে আমরা সবাই জানি। এটা সম্পর্কে আমার মনে হয় ডিটেইলসে যাওয়ার প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু রিভিউ এর মতো করে দিচ্ছি। হার্ডনেস কি? হার্ডনেস এর ডেফিনিশনটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখেন। হার্ডনেস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার। হার্ডনেস হচ্ছে পানির একটা বৈশিষ্ট্য। দ্য সোপ কনজিউমিং ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ নোন অ্যাজ হার্ডনেস। ওকে, সোপ কনজিউমিং ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ নোন অ্যাজ হার্ডনেস। আপনাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসলে আপনারা অনেক সময় লিখে থাকেন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইজ নোন অ্যাজ হার্ডনেস। স্যার, এভাবে লিখলে কিন্তু মার্কস পাবেন না, কারণ প্রেজেন্সটা হচ্ছে কজেস অফ হার্ডনেস, বুঝছেন? আর এইটা প্রেজেন্স থাকার কারণে পানির যে বৈশিষ্ট্যটা আসে, যেটাকে আমরা বলতেছি সোপ কনজিউমিং ক্যাপাসিটি অথবা ক্যারেক্টারিস্টিক্স দ্যাট প্রিভেন্টস লেদারিং অফ সোপ ইজ নোন অ্যাজ হার্ডনেস। ওকে, আচ্ছা, এটা একটু খেয়াল স্যার, রাখবেন। আর স্যার হ্যাঁ, হার্ডনেস পড়িয়েছিলেন স্যার? বলেন। স্যার হার্ডনেস আপনি পড়িয়েছিলেন ক্লাসে স্যার, লাস্ট ক্লাসে? ওকে, হার্ডনেস পড়ানো হয়েছিল, তাহলে তো এগুলা আমরা পড়েছি। হ্যাঁ, ক্লাসিফিকেশন আছে যেটা, সেটাও আমরা পড়েছিলাম। ওকে, এগুলা আর বিষয়টা হচ্ছে বেসিক, তো খুব একটা প্রয়োজনও নেই, আপনি একটু দেখে নিলেই হবে কিভাবে ফর্ম হয়, সেটাও আমরা আলোচনা করেছিলাম। পার্মানেন্ট হার্ডনেস, ইউনিট অফ হার্ডনেস, যেহেতু এটা হয়েছিল, এটাও হওয়ার কথা, তাই না? আমার মনে হয় ক্যাটাগরি অফ ওয়াটার পর্যন্ত তাহলে চলে গেছি, দ্বিতীয় লেকচারটা হয়ে গেছিল, জি স্যার। তাই না? ওকে, ঠিক আছে। এই রিলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবেন কেন এক্সপ্রেস করা হয়, এটাও আপনার পরীক্ষায় আসে। ক্যাটাগরি অফ ওয়াটার ছিল, এই পর্যন্ত মনে হয় ছিল। ওকে, আচ্ছা, হার্ডনেসটা আমরা বলতেছি প্রবলেমস ক্রিয়েট করে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হার্ডনেস কি করতেছে? প্রবলেম ক্রিয়েট করতেছে। কোশ্চেন হচ্ছে কিভাবে প্রবলেম ক্রিয়েট করতেছে। টেক্সটাইলে আমরা যে পানিটা ব্যবহার করি, ইনফ্যাক্ট সকল ইন্ডাস্ট্রিতে আমরা যে পানিটা ইউজ করি, এই পানিটাকে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাপ্লিকেশন দুই ভাগে ভাগ করে। একটাকে বলে প্রসেস ওয়াটার, আরেকটাকে বলে বয়লার ওয়াটার। একটাকে বলে প্রসেস ওয়াটার, আরেকটাকে বলা হয় বয়লার ওয়াটার। বয়লার ওয়াটার যেটা, সেটা হচ্ছে স্টিম জেনারেশনের জন্য কাজ করা হয়। টু এ সার্টেন এক্সটেন্ট সকল ইন্ডাস্ট্রিতে স্টিমের ব্যবহার আছে টেম্পারেচার রেইজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো বয়লারের যে পানিটা হতে হয়, সেটাকে হতে হয় ভেরি পিওর ওয়াটার, কোনো ধরনের হার্ডনেস এর মধ্যে থাকা যাবে না। যদি থাকে তখন কিছু প্রবলেম ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলতেছি প্রবলেমস ইন বয়লার অ্যাসোসিয়েটেড উইথ হার্ডনেস। ওকে, তো ফার্স্ট প্রবলেম হচ্ছে স্কেল এন্ড স্লাস ফরমেশন। স্কেল এন্ড স্লাসটা কি? পানির মধ্যে যদি টেম্পোরারি হার্ডনেস থাকে, এই বয়লারের 100°C টেম্পারেচারে আপনার কি হবে, 100°C টেম্পারেচারে আপনার কি হবে, যে এই বাইকার্বনেটটা ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়। একই সাথে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটটা উইথ টাইম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে পরিবর্তন হয়ে যায়। এই দুইটা নিচে প্রিসিপিটেশন পড়ে, যেহেতু ইনসলিবল, প্রিসিপিটেশন পরে আস্তে আস্তে জমা হতে থাকে, জমা হতে হতে একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটা আমরা আমাদের বাসা বাড়িতে পানির ট্যাপ যেগুলো আছে, পাইপ আছে, সেটাতে দেখি। পানির পুরাতন পানির পাইপ খুলে ভিতরে দেখবেন হালকা ইয়েলোইশ কিছু জিনিস দেখা যায়। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা যদি শক্ত হয়, হার্ড হয়, দেন ইট ইজ কল্ড স্কেল। আর এই স্কেলের উপরে দেখবেন পাতলা স্লাইমি একটা লেয়ার থাকে, দ্যাট ইজ কল্ড স্লাস। তো স্কেল এন্ড স্লাস ফরমেশন হয় যদি পানিতে হার্ডনেস থাকে বয়লারের ভেতরে। এখন কোশ্চেন হচ্ছে এইটা হইলে কি হয়? যখন স্কেল এন্ড স্লাস ফরমেশন হয়, তখন এনার্জি ট্রান্সফারটা স্লো হয়ে যায়। দেখেন, যত বয়লার আছে সবগুলাতে আমরা এনার্জিটা বাইরে থেকে ভেতরের দিকে সাপ্লাই দিই, ঠিক আছে? বাইরে থেকে ভেতরের দিকে সাপ্লাই দিই। এতে করে যেটা হয়, যে জিনিসটা এনার্জি সাপ্লাই দিতেছে তার চারপাশে যখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের লেয়ার পড়ে যায়, তখন সে অনেক এনার্জি অ্যাবজর্ব করে নেয়, পুরো এনার্জিটা পায় না। ধরেন 100 কিলো জুল এনার্জি দিলেন, এটার মধ্যে 80 কিলো জুল এনার্জি বয়লারের পানি বাষ্প হতে ব্যবহার হচ্ছে, বাকি 20 কিলো জুল কি হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে? ইন সাম সিভিয়ার কেসেসে এটা 40-60% পর্যন্ত লস হয়।
তো এখন দেখা গেছে ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার এই এনার্জি মিনস মানি। আপনার এই যে 20 কিলো জুল নষ্ট হচ্ছে, এটার হিউজ অ্যামাউন্টের ইমপ্যাক্ট আছে মনিটারি ভ্যালুতে। সো ইট ক্রিয়েটস ডেমারেজ। ঠিক আছে? দ্যাটস ওয়াই বয়লার ওয়াটারের মধ্যে হার্ডনেস থাকা যাবে না। ওকে। এরপরে হচ্ছে বয়লার অনেক সময় করোশন হয়ে যায়। তো হার্ডনেস কজিং সল্ট গুলো আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অনেক সময় অ্যাসিড বা অ্যাসিড রিলিজিং এজেন্ট প্রোডিউস করে, হুইচ সাবসিকুয়েন্টলি কি করে থাকে, বয়লার করোশন করে থাকে। ওকে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কস্টিক ইমব্রিটলমেন্ট। কস্টিক ইমব্রিটলমেন্টটা কি? কোনো কারণে আমরা যে পানিটা সাপ্লাই দিচ্ছি, একটু পরে আমরা দেখবো সোডা লাইম একটা প্রসেস আছে। তো কোনো কারণে আমরা যে পানিটা সাপ্লাই দিচ্ছি, সেই পানির মধ্যে যদি সোডা থেকে যায়, সোডিয়াম কার্বনেট থেকে যায়, তো তখন যেটা হয়, এই সোডিয়াম কার্বনেট কি করে, হাই টেম্পারেচার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকিউমুলেট হতে থাকে, উইথ টাইম সে কি করবে, বয়লারের বডি যে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, তারপরেও এর মধ্যে আয়রন থাকে। ওকে। এই আয়রনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফেরোয়েট বা সোডিয়াম ফেরাইট নামক কিছু কম্পাউন্ড প্রডিউস করে, হুইচ আর ভেরি হার্ড। আর যখন কোনো কম্পাউন্ডের হার্ডনেস বেড়ে যায়, সাবসিকুয়েন্টলি তার ব্রিটলনেসও বেড়ে যায়। যেমন গ্লাস ভেরি হার্ড একটা ম্যাটেরিয়াল, কিন্তু আপনি টোকা দিয়ে ভেঙে ফেলতে পারবেন। টাইলস ভেরি হার্ড, আপনি যদি একটু বাড়ি দিতে পারেন সেটা ভেঙে যায়। ওকে। আচ্ছা। তো এই কারণে এই জায়গায় খুব ব্রিটল কিছু কম্পাউন্ডের প্রডিউস করে। যদি এখানে স্পেসিফিক ফোর্স পড়ে, মানে পয়েন্ট পজিশনে ফোর্স পড়ে, তখন বয়লারটা ফেটে যায়, হুইচ কজেস বয়লার এক্সপ্লোশন, হুইচ ইজ ভেরি ডেডলি। তো এগুলো খুব রেয়ার ফেনোমেনা, বাট ইট হ্যাপেন্স। ওকে। দিস আর দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার ইন বয়লার। ওকে। এটা পরীক্ষায় আসে। এখন কথা হচ্ছে, প্রসেসে কি প্রবলেম ক্রিয়েট করে? যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় সে প্রবলেম ক্রিয়েট করে। সুগার ইন্ডাস্ট্রিতে দেখেন, সুগার ইন্ডাস্ট্রিতে সে কি করতেছে, সুগার দানা হতে হয়, সে দানা হতে বাধা দেয়, ইরিগুলার মানে ক্রিস্টালাইজেশন ঘটায়। পেপার ইন্ডাস্ট্রিতে কিছু স্পট মার্কস নিয়ে আসে, যেটা লস অফ গ্লস হয়ে থাকে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেটা হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনার তো যত প্রসেস আছে সেখানে সে প্রবলেম ক্রিয়েট করে, যত প্রসেসে আছে না কেন সেখানে সে প্রবলেম ক্রিয়েট করে থাকে। ঠিক আছে? ওকে। তো স্পেসিফিক ডাইং ইন্ডাস্ট্রিতেও প্রবলেম আছে, এটা আমরা একটু পরে দেখব। দেখেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা মেজর একটা প্রবলেম ক্রিয়েট করে। সে কি করে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেটা হয়, স্পেসিফিক রিয়েজেন্ট, ধরেন 2টা রিয়েজেন্ট বিক্রিয়া করে 2টা বা 3টা প্রোডাক্ট তৈরি করে। এই যে 2টা বা 3টা প্রোডাক্ট তৈরি করলো, এই 2টা প্রোডাক্টের একটা প্রোডাক্ট হচ্ছে মেডিসিন, আরেকটা প্রোডাক্ট হচ্ছে বাই প্রোডাক্ট। তো এইটা যখন বাল্ক প্রোডাকশন হয়, তাদের কয়েকটা স্টেপ থাকে, যে এই স্টেপের মধ্যে 2 নাম্বার যেটা বাই প্রোডাক্ট সেটা অপসারণ হয়ে যায়। অপসারণ হওয়ার পরে যে বাকি যেটা থাকে ওইটাই হচ্ছে মেডিসিন। পরবর্তী তারা সলিডিফিকেশন এর মাধ্যমে আমাদের কাছে দিয়ে দেয়, বা অন্য কোনো স্টেপের মাধ্যমে আমাদের ইউজারের কাছে পৌঁছায়। এখন যখন এই স্টেপ গুলোতে ডেভেলপ করা হয়, তখন কিন্তু হার্ডনেসটা বিষয়টা নিয়ে চিন্তা করা হয় না, কারণ ওরা বলে যে না, এখানে আমরা ডিস্টিল ওয়াটার বা পিওর ওয়াটার দিব, ডিমিনারালাইজড ওয়াটার দিব। কোনো কারণে যদি হার্ডনেস চলে আসে, তখন যেটা হয়, এই যে 2টা রিঅ্যাকটেন্টের সাথে এই হার্ডনেস কজিং সল্ট গুলো বিক্রিয়া করে, আগে প্রোডাক্ট ছিল 2টা, এখন হয়ে গেছে 3টা বা 4টা। তো ওই প্রোডাকশন লাইনে কিন্তু 2 নাম্বার বাই প্রোডাক্টকে রিমুভ করার প্রসেস আছে, কিন্তু 3 বা 4 নাম্বারটা নাই। বুঝতেছেন? এতে করে যেটা হয়, ওই হার্ডনেস কজেস প্রোডাক্ট গুলো মেডিসিনের মধ্যে থেকে যায়, which are sometimes মানে minor harmful, but sometimes it causes major problems, even poisonous. So pharmaceutical industry তে এটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতে হয়। These are the problems associated of hard water in different industry. এখন আসি আমরা টেক্সটাইলে কি কি প্রবলেম ক্রিয়েট করে। দেখেন, আমরা প্রথম ক্লাসে বেসিক ফ্লো চার্ট করেছি, এখানে মোটামুটি সবই আছে। যত জায়গায় আছে সেখানেই প্রবলেম ক্রিয়েট করতেছে। ডিসাইজিং এর ক্ষেত্রে এনজাইমকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, স্কাউরিং এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কমিয়ে দেয়, ব্লিচিং এর ক্ষেত্রে ব্লিচিং অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, মার্চারাইজেশন এর ক্ষেত্রে কিছু ইনসলিউবল মেটাল অক্সাইড প্রোডিউস করে, ডাইং এর ক্ষেত্রে শেড ভেরিয়েশন করে ফেলে, মেটাল অক্সাইড ডাইস হলে তো কথাই নাই, হিউজ চেঞ্জ করে ফেলে, প্রিন্টিং এর ক্ষেত্রে থিকেনার এফিসিয়েন্সি কমিয়ে দেয়, ফিনিশিং এর ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে আপনার ফিনিশিং এর ক্ষেত্রে যেটা করে মোস্টলি হচ্ছে ফিক্সেশনের সময় কন্টিনিউয়াস ফিল্ম প্রোডিউস হয়। এই কন্টিনিউয়াস ফিল্ম যেটা হয় সেটা হাই টেম্পারেচারে হয়, কিন্তু যখন হচ্ছে আপনার হার্ডনেস থাকে তখন মাঝখানে ইরিগুলার কিছু ক্র্যাক তৈরি হয়, which results in lower efficient finishing. ঠিক আছে? ওকে। তো এটা পরীক্ষায় আসে, অনেক আসে, হোয়াট আর দ্য প্রবলেমস কজেস বাই হার্ডনেস ইন এ টিপিক্যাল ডাইং ইন্ডাস্ট্রি। ওকে। এটা একটু দেখে নিলেন।
তো এখন যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে হার্ডনেস আছে, আমরা তো বললাম অনেক প্রবলেম ক্রিয়েট করে, তাহলে আমাকে প্রথমে তো আইডেন্টিফাই করতে হবে পানিতে কতটুক হার্ডনেস আছে। সেটাকে বলা হয় এস্টিমেশন অফ হার্ডনেস। এস্টিমেশন অফ হার্ডনেস এটা কিভাবে করি? বেসিক্যালি টাইট্রেশনের মাধ্যমে করি ইন্ডাস্ট্রিতে। আরো কিছু মডার্ন অ্যাপ্রোচ আছে কিন্তু মোস্টলি ইউজড হচ্ছে টাইট্রেশন। ওকে, টাইট্রেশনটা কি আমরা সবাই জানি। টাইট্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। এখন আমাদের কনসেপ্টটা যদি থাকে, এমন একটা কম্পাউন্ড আমরা সিলেক্ট করলাম যে কম্পাউন্ডটা একটা নির্দিষ্ট অনুপাতে হার্ডনেস কজিং সল্টের সাথে বিক্রিয়া করে, মোস্টলি 1:1। ঠিক আছে? তো এখন আমি যদি বের করতে পারি ওই হার্ডনেস এর ওই কম্পাউন্ডের কনসেন্ট্রেশন আমি জানি C1V1 C2V2, V2 যদি আমি জানি তাহলে C2 বের করতে পারবো। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে কি করে থাকি, হার্ডনেসটা এস্টিমেট করে থাকি। হার্ডনেস এস্টিমেটের ক্ষেত্রে দুইটা প্রসেস আছে। এটা আপনারা ইয়েতে পড়ছেন, কেমিস্ট্রি ল্যাবে পড়ছেন। হ্যাঁ, কেমিস্ট্রি 1 বা 2 তে এটা ছিল কিভাবে হার্ডনেস এস্টিমেট করা হয়। দুইটা ছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সোপ সলিউশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইডিটিএ সলিউশন। স্ট্যান্ডার্ড সোপ সলিউশনের মাধ্যমে টাইট্রেশন করলে সেটা স্ট্যান্ডার্ড সোপ সলিউশন, আর ইডিটিএ এর মাধ্যমে করলে ইডিটিএ সলিউশন। আপনারা এটা একটু পড়ে নিবেন, আমি আর ডিটেইলসে গেলাম না। আচ্ছা, শুধু আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রসেসটা কি জানি। প্রথমে একটা বাফার সলিউশন ক্রিয়েট করতে হয়, কারণ ইন্ডিকেটরটা ওই বাফার সলিউশন পিএইচ 9 থেকে 10 এর মধ্যে কাজ করে। বাফার সলিউশনটা প্রিপেয়ার করলাম। এরপরে হচ্ছে প্রসিডিউরটা কি ছিল, আমরা প্রথমে বাফার সলিউশন দিলাম। হ্যাঁ, টু 100 ml অফ দ্য অরিজিনাল ওয়াটার পানির মধ্যে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 3 থেকে 4 ড্রপ এরিওক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর দিলাম। ওকে, এরপরে হচ্ছে আপনার উপরে যে ইয়ার থাকে সেখান থেকে আপনার বুলেটের সাহায্যে ফোঁটায় ফোঁটায় আপনার কি করতেছি, আহ, ওই ইডিটিএ সলিউশনটা দিব। ওকে, আচ্ছা, দেওয়ার পরে যখন হচ্ছে আপনার বিক্রিয়া শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব যে কতটুক পরিমাণে ইডিটিএ সলিউশন লাগছে সেটা বের পেলেই আমি কি করতে পারবো, হার্ডনেস বের করতে পারবো। ঠিক আছে, ইবিটি ইন্ডিকেটর যখন ওই পিএইচ এ হার্ড ওয়াটারের কন্টাক্টে আসে তখন তার কালার চেঞ্জ হয়। ইনিশিয়ালি ইন্ডিকেটরের কালার হচ্ছে ব্লু, যখন হার্ড ওয়াটারের কন্টাক্টে আসে তখন তার কালার হয়ে যায় কি, ভায়োলেট। ওকে, সরি ভায়োলেট না, পিঙ্ক পিঙ্ক একটা টোনের কালার আসে। হ্যাঁ, আমরা ফিগারটার মধ্যে কালারটা, অ্যাকচুয়াল কালারটা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে হচ্ছে আপনার কি করে সে, এই যে দেখেন এখানে কিছু অংশ থাকে, এ- এই 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 এগুলো চলে যায়, চলে গিয়ে হার্ডনেস কজিং সল্টের সাথে সে একটা রিয়াকশন করে ফেলে। রিয়াকশন করে আপনার কি করতেছে, কালারটা চেঞ্জ হয়ে এই পিঙ্কিশ কালার করে ফেলছে। ওকে, পিঙ্ক কালার আছে। এরপরে কি হবে, আমরা ইডিটিএ সলিউশন ফোটায় ফোটায় বুলেট থেকে দেওয়া শুরু করব। দিতে দিতে এই ইডিটিএ সলিউশন প্রথমে পানির মধ্যে হার্ডনেস কজিং সল্টের সাথে বিক্রিয়া করে তাকে এনট্র্যাপ করে ফেলবে। যখন সে কাজ শেষ করে ফেলবে তখন ইন্ডিকেটরের সাথে যে ধার দেওয়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে তাকে টেনে নিজের মধ্যে নিয়ে আসবে। যখন নিয়ে আসবে ইন্ডিকেটর কিন্তু সে তার পূর্বের কালার ফিরে পাবে। তার কালার কি ছিল, ভায়োলেট টাইপের একটা কালার ছিল, সেই কালারটা সে ফিরে পাবে। ওকে, তো এটা দ্বারা আমরা বলবো যে পানির মধ্যে আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বিদ্যমান নাই। ওকে, এইভাবে ইরিটে প্রসেসটা শেষ হয়ে যাবে। এরপরে আমি একটা ফর্মুলার মধ্যে ফেলে দিলেই আপনার কি হয়ে যাবে, আপনার অ্যামাউন্টটা বের হয়ে যাবে। ওকে, এখানে মেকানিজমটা আছে। হ্যাঁ, এটা আপনারা একটু, আমি অলরেডি বলে ফেলছি, আপনারা একটু দেখে নিলেই হয়ে যাবে। ক্যালকুলেশন আছে, আপনার কতটুকু পরিমাণে ইডিটিএ সলিউশন আছে এটার সাথে 10 গুণ করলেই আপনার হার্ডনেসটা পেয়ে যাবেন। ওকে, এখন কথা হচ্ছে দেখবেন অনেক জায়গায় গুণ করে 10 দিয়ে, অনেক জায়গায় গুণ করে 50 দিয়ে। মানে বুলেটের মধ্যে যতটুকু ভলিউম আছে ওইটার সাথে 10 দিয়ে গুণ করে, কখনো 50 দিয়ে গুণ করে, কখনো 30 দিয়ে গুণ করে। হ্যাঁ, তাহলে ডিফারেন্ট ভ্যালু দিয়ে গুণ করার পরেও কি হার্ডনেস একই আসে? কোশ্চেন হচ্ছে ইয়েস। কেন? দেখেন, আমরা যখন শুরুতেও দেখছি ইডিটি এর কনসেন্ট্রেশন কত ছিল, 0.01 মোলার। কেউ যদি 0.1 মোলার দিয়ে গুণ করে 0.1 মোলার, তখন সরি কনসেন্ট্রেশন যদি 0.1 মোলার নেয় তখন তার গুণের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি 1 নরমাল সলিউশন নেয় তখন তার গুণের ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, তো এটা বলা থাকে যে আপনি কত দিয়ে গুণ করবেন। হ্যাঁ, ওই কারণ ইডিটি সলিউশনের কনসেন্ট্রেশনের উপর এটা ডিপেন্ড করে। ওকে, এইখান থেকে অনেক কোশ্চেন হয়। হ্যাঁ, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে? ১ নাম্বার কোশ্চেন হতে পারে, ডেসক্রাইব ইডিটিএ মেথড ফর হার্ডনেস এস্টিমেশন, পুরাটা বলতে হবে। ২ নাম্বার কোশ্চেন হতে পারে, কিভাবে টেম্পোরারি হার্ডনেস বের করবা। ওকে, ৩ নাম্বার কোশ্চেন হতে পারে, কিভাবে পার্মানেন্ট হার্ডনেস বের করবা ইডিটিএ মেথডের মাধ্যমে। ৪ নাম্বার কোশ্চেন হতে পারে, মেকানিজমটা বলো, কেন কালার চেঞ্জ হয়। ইডিটিএ সলিউশনের মধ্যে একসময় ওয়াইন
রেড কালার থাকে, আরেক সময় ভায়োলেট কালার হয়ে যায়। হোয়াই কালার চেঞ্জেস, এটাও কিন্তু আমরা বলে দিছি। ওকে, যদি আপনার বলে যে টেম্পোরারি হার্ডনেস কিভাবে বের করব, তখন আপনার প্রসেসটা পুরোটা বর্ণনা করতে হবে। প্রথমে আপনাকে একটু সংক্ষেপে বলে দিতে হবে কিভাবে করবেন। প্রথমে কয়েকটা ধাপে কাজটা সম্পন্ন হবে। ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা টোটাল হার্ডনেস পাবো। দ্বিতীয় স্টেপে আমি আবার আমার রিজার্ভার থেকে পানি নিব, সেটাকে বয়েল করব, বয়েল করার পর ফিল্ট্রেশন করব। এরপরে যে পানিটা আছে, এই পানিটা কন্টেইনস অনলি হার্ড ওয়াটার। ওকে, এরপরে এই হার্ড ওয়াটারের অ্যামাউন্টটা আমি আবার ইডিটি এর মাধ্যমে বের করব। তাহলে প্রথম হার্ডনেস এর সাথে দ্বিতীয় হার্ডনেস বিয়োগ করলে আমি টেম্পোরারি হার্ডনেস পেয়ে যাব। এরপরে আপনি পুরো প্রসেসটা ব্যাখ্যা করবেন। ওকে, আচ্ছা, অনেক সময় এটা বড় কোশ্চেন আসে, তখন পুরোটা ব্যাখ্যা করতে হবে। অনেক সময় 2 মার্কসের জন্য আসে, তখন শুধু ওয়ে অফ ডুইং থিংসটা বলে দিলেই হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে ওই কথাই বলা আছে। ওকে, তো এরপরে হচ্ছে ওয়াটার সফেনিং প্রসেস। আমাকে কি করতে হবে? এই হার্ডনেসটাকে রিমুভ করতে হবে। যে প্রসেসের মাধ্যমে আমি হার্ডনেসটা দূর করব, সেটাই হচ্ছে ওয়াটার সফেনিং প্রসেস। দ্য প্রসেস অফ রিমুভিং সলিবল সল্টস অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফ্রম হার্ড ওয়াটার ইজ নোন অ্যাজ সফেনিং অফ ওয়াটার। ওকে, তো এই যে ওয়াটার সফেনিং মেথডটা আছে, হ্যাঁ, হার্ড ওয়াটার দূর করার, এইটা বেসিক্যালি দুই ভাবে করা হয়। একটা হচ্ছে আপনার ২ টা প্রিন্সিপালের উপর বেস করে তৈরি করা হয়। একটাকে বলা হয় কনভার্সন প্রিন্সিপাল, আরেকটাকে বলা হয় এক্সচেঞ্জ প্রিন্সিপাল। কনভার্সন প্রিন্সিপালে কি হয়? অল সলিবল সল্টস কে কোনো একটা উপায়ে, মোস্টলি কোনো একটা কম্পাউন্ডের সাহায্যে তার ইনসলিবল ফর্মে নিয়ে যাওয়া হয়। এরপর ওই ইনসলিবল ফর্মটাকে আপনার ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন যে কোনো উপায়ে আলাদা করে ফেলা হয়। এটা হচ্ছে কনভার্সন প্রিন্সিপাল। আরেকটা যেটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ প্রিন্সিপাল। এটা হচ্ছে হার্ডনেস কজিং সল্ট গুলোকে নন হার্ডনেস কজিং কোনো কিছুর সাহায্যে এক্সচেঞ্জ করা হয়। মানে তারা হার্ডনেস কজিং সল্ট গুলোকে অ্যাবজর্ব করে দেয়, আর নন হার্ডনেস কজিং কিছু আয়নকে পানিতে ছেড়ে দেয়। ওকে, যাই হোক, এই টাইপের কয়েকটা আছে, 2 টাইপস, টেম্পোরারি, পার্মানেন্ট কিছু আছে। মোস্টলি কমনলি ইউজ যেগুলা, সেটা হচ্ছে সোডা লাইম প্রসেস, জিওলাইট প্রসেস, ডিমিনারালাইজেশন প্রসেস। এই তিনটে আমরা বিস্তারিত পড়ব। এছাড়াও সোডা অ্যালাম, হ্যাঁ, তারপর হচ্ছে সোডা অ্যালাম প্রসেসটা বেসিক্যালি ফিটকিরি টাইপের প্রসেস, ফিটকিরি প্রসেস আর কি, যে ফিটকিরিতে পানি করা, অ্যারেশন প্রসেস। এরপর হচ্ছে সিকোয়েস্ট্রেশন প্রসেস। সিকোয়েস্ট্রেশন প্রসেসটা হচ্ছে আপনার বেসিক্যালি ইডিটিএ সলিউশন বা এই টাইপের কোনো কম্পাউন্ডে রিমুভ করার প্রসেস। ওকে, তো সোডা লাইম প্রসেস, এটা একটা বাল্ক একটা ভিউ অফ সোডা লাইম প্রসেস। দেখেন কিছু আপনার রিঅ্যাকট্যান্টের ট্যাঙ্ক আছে, কিছু হচ্ছে রিঅ্যাকশন ট্যাঙ্ক আছে, হ্যাঁ, বিভিন্ন পাইপলাইন আছে যেটা আমরা সিস্টেমে পানি দিয়ে দিচ্ছি। ওকে, সোডা লাইম প্রসেস হচ্ছে বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে হট আর একটা কোল্ড। হট প্রসেসটা হচ্ছে এলিভেটেড টেম্পারেচারে করা হয়, কোল্ড প্রসেসটা হচ্ছে রুম টেম্পারেচারে করা হয়। হট বা কোল্ড সবগুলো প্রসেস আবার দুইটা ভাবে বিভক্ত, একটা হচ্ছে ব্যাচ প্রসেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, একটা হচ্ছে ব্যাচ প্রসেস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তো ব্যাচ প্রসেসটা হচ্ছে দেখেন আপনার ভেরি বেসিক একটা ফিগার আছে। তো এখান থেকে র ওয়াটার সাপ্লাই দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার রিঅ্যাকশন ট্যাঙ্ক। ওকে, এগুলো হচ্ছে রিঅ্যাকশন ট্যাঙ্ক, হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্ট। এখানে সোডা লাইম থাকে, এখানে কোয়াগুলেন্ট থাকে, একটা এজিটেটর বা মিক্সচার থাকে, সবগুলোতেই থাকে। তো প্রথমে হচ্ছে আপনার র ওয়াটার আনা হয়, এরপরে হচ্ছে কম্পাউন্ড কোয়াগুলেন্ট এখানে আনা হয়, একটা নির্দিষ্ট সময় আপনাকে এটাকে মিক্সিং করা হয়। যখন সকল ওয়াটার সলিবল কন্টেন্ট গুলো ইনসলিবল ফর্মে চলে আসে, তখন আমরা এই আউটের ভালভটা ছেড়ে দেই, এরপরে ফিল্ট্রেশন ইউনিটের মধ্য দিয়ে যায়। ফিল্ট্রেশন ইউনিট আপনার ইনসলিবল সল্ট গুলোকে রেখে দেয়, আর পিওর ওয়াটারটাকে বাইরে বের করে দেয়। এটাই হচ্ছে সোডা লাইম প্রসেস। এখানে মেইন পার্টস গুলো বলা আছে আর প্রসেসটাও বলা আছে, এটা পরীক্ষায় আসে। ওকে, তো এখানে কি কি রিঅ্যাকশন ইনভলভ, সব বেসিক রিঅ্যাকশন দেখেন। টেম্পোরারি হার্ডনেস লাইম রিমুভ করতেছে, মানে ওয়াটার সলিবল ফ্রম ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে চলে আসতেছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আপনার কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম বা হাইড্রোক্সাইড প্রডিউস করতেছে। এরপরে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেসিয়াম হার্ডনেস দূর করে। এগুলো হচ্ছে বিনিময় টাইপের বিক্রিয়া, তো ভেরি সিম্পল, আপনি একটু দেখে নেন। ডিজলভ আয়রন অ্যালুমিনিয়াম সল্ট দূর করতেছে, ফ্রি মিনারেল অ্যাসিড দূর করতেছে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড দূর করতেছে। একটা বিষয় অবশ্যই অবশ্যই জরুরি, যেগুলো ইনসলিবল হচ্ছে এগুলা অ্যারো, ডাউন অ্যারো দিয়ে অবশ্যই অবশ্যই দেখাতে হবে। যদি না দেখান তখন এটাকে কিন্তু আমরা ফল্ট হিসেবে কাউন্ট করব।
ওকে, সোডা কি করতেছে, শুধু ক্যালসিয়ামের পার্মানেন্ট হার্ডনেসটা দূর করতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট যেটা, সেটা দূর করতেছে। ওকে, আচ্ছা। তো আহ, এই হচ্ছে আপনার রিয়াকশন। এটা পরীক্ষায় আসে 3 মার্কসের জন্য, 4 মার্কসের জন্য পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য রিয়াকশন ইনভলভড ইন এ সোডা লাইম প্রসেস। ওকে, তো এখন দেখেন ওখানে কোয়াগুলেন্ট অ্যাড করেছিলাম। হোয়াই কোয়াগুলেন্টস ইজ নেসেসারি? কোয়াগুলেন্টটা কি? এগুলো হচ্ছে একত্রীকরণ করতে সাহায্য করে, ফিটকিরি টাইপের কম্পাউন্ড, অ্যালাম কম্পাউন্ড। ঠিক আছে, এই যে যে ইনসলিবল সল্ট প্রডিউস হচ্ছে, সলিবল থেকে ইনসলিবল, দে আর ভেরি ফাইনলি ডিভাইডেড, তারা ছোট ছোট কণার মতো। তো দে ডু নট সেটেল ডাউন ইজিলি, তারা সহজে নিচে প্রিসিপিটেশন পড়ে না বা ফিল্ট্রেশনের মধ্যেও ছিদ্র দিয়ে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই উই নিড সাম কেমিক্যালস হু উইল কোয়াগুলেট দেম, একটা একটার সাথে সংযুক্ত করে বড় আকারের দানা তৈরি করবে, হুইচ রেজাল্টস ইন হায়ার ওয়েট, ওজন বাড়াবে, অথবা পার্টিকেল সাইজ বড় করে দিবে। মানে একটা আরেকটার সাথে পরিপূরক, ওজন বাড়লেই, যখন যখন একটা একটার সাথে সংযুক্ত হবে তখনই ওজন বেড়ে যাবে। এইগুলাকে বলা হয় কোয়াগুলেন্ট। তাহলে তারা কি করতেছে, সেটেল ডাউন ইজিলি করতেছে, মানে সেপারেশনটা সহজ করতেছে এক কথায়। কোয়াগুলেন্টের কাজ কি? পানি থেকে ইনসলিবল সল্ট সেপারেশন সহজীকরণ করতেছে। ঠিক আছে, আচ্ছা। ওকে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, যেহেতু এটার ওজন বাড়াচ্ছে, দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ সামটাইমস কল লোডিং ইন টার্মস অফ সোডালাইম প্রসেস। ওকে, এখন পর্যন্ত আমরা যা পড়ছি এটা হচ্ছে আপনার ডিসকন্টিনিউয়াস বা ব্যাচ প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসে কি হয়, জাস্ট অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা হয়, এটাতে কোয়াগুলেন্ট প্রয়োজন হয় না। দেখেন, এটা একটা ট্যাঙ্ক থাকে, উপর থেকে র ওয়াটার আসে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে কনিক্যাল শেপের একটা পার্ট থাকে, এই পানিটা উপর থেকে যখন লার্জার ভলিউম থেকে স্মলার ভলিউম দিয়ে মুভ করে, তখন তার স্পিড বেড়ে যায়। এই যে এখানে স্পিড বেড়ে যায়, এইটাই অ্যাজিটেশনের কাজ করে। কিসের কাজ করে? এজিটেশন বা মুভমেন্টের কাজ করে। তো যখন এই মুভমেন্টটা হয়, তখন সোডা লাইম বিক্রিয়া করে সলিবল সল্ট থেকে ইনসলিবল সল্টে পরিণত হয়। যখন ইনসলিবল হয়, দে আর হেভিয়ার দেন ওয়াটার, দে আর হেভিয়ার দেন ওয়াটার। তো এই কারণে যেটা হয়, দেখেন পানির আউটলেটটা উপরে, এটা নিচে এসে বাধাপ্রাপ্ত হয়, এরপরে পানিটা উপর দিয়ে চলে যায়। তো বেশিরভাগ ইনসলিবল সল্টস হচ্ছে নিচে জমা হয় তলানি আকারে, আর উপরে পানিটা চলে আসে। তারপরও এর মধ্যে কিছু পার্টিকেল থাকতে পারে, সেটাকে আমরা স্যান্ড ফিল্টার বা ফিল্ট্রেশন ইউনিটের মাধ্যমে আলাদা করে ফেলি, আমাদের পিওর ওয়াটারটা আউটলেটে চলে যায়। এটা হচ্ছে কন্টিনিউয়াস সোডালাইম প্রসেসের একটা ফিগার। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ। এটাতে কোয়াগুলেন্ট লাগে না, হ্যাঁ। কেমিক্যালের পরিমাণ, যেহেতু কোয়াগুলেন্ট লাগে না, কেমিক্যালের পরিমাণ কম, প্রসেসটা ফাস্টার প্রসেস, হ্যাঁ। আপনার পিপিএম হচ্ছে 15 থেকে 30 পিপিএম পর্যন্ত রিমুভ করা যায়, হ্যাঁ, which is less than the water received from cold soda lime process up to 60 ppm। তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, এটা একটু দেখে নিবেন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কন্টিনিউয়াস সোডা লাইম প্রসেস ওভার আপনার ব্যাচ সোডা লাইম প্রসেস। ওকে, আচ্ছা। তো এটা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ইকোনমিক্যাল প্রসেস। আর আপনার যদি প্রসেসটা হচ্ছে আপনার কোন স্কিল ম্যান পাওয়ার লাগে না, যদি কম্বাইন্ড উইথ সেডিমেন্টেশন কোয়াগুলেশন, লেজার অ্যামাউন্ট অফ কোয়াগুলেন্স উইল বি নিডেড। হ্যাঁ, যে আপনার তারপর প্রসেস ইনক্রিজেস দ্য পিএইচ অফ দ্য ট্রিটেড ওয়াটার, দেয়ার বাই করোশন ইজ রিডিউস। এই টাইপের কিছু সুবিধা আছে। অসুবিধা কি, যে আপনি যদি একদম পিওর ওয়াটার পেতে চান, দ্যাট মিন্স সব পিপিএম রিমুভ করবেন হার্ডনেস এর, তখন সেটা পারেন না। আরেকটা মেজর প্রবলেম হচ্ছে sludge disposal. This process creates sludge which needs to be removed. ওকে, আচ্ছা। এই পর্যন্ত ছিল হচ্ছে সোডা লাইম প্রসেস। ওকে, তো এখন যেটা, সেটা হচ্ছে জিওলাইট প্রসেস। জিওলাইট প্রসেসে যাব, তার আগে স্যাররা কি আছেন আমার সাথে, নাকি আমি একাই বকবক করে যাচ্ছি? আচ্ছা আছি স্যার। আচ্ছা, আছি স্যার। স্যার আছি। ওকে। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না স্যার। আচ্ছা, তাহলে সিআর কি আছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আমাদের যে পার্টিসিপেন্ট লিস্টটা আছে, এইটার একটা স্ক্রিনশট নেন। ঠিক আছে, এই স্ক্রিনশটটা দেখে আমি অ্যাটেন্ডেন্সটা দিব। আপনি যেটা করবেন, স্ক্রিনশট নিবেন এবং এটা আমাকে পাঠিয়ে দিবেন, এবং ডেট লিখে দিবেন যে কবেকার ক্লাস ছিল এটা। ওকে, আচ্ছা। তো আহ, আপনাদের যারা আছেন সবাই অলরেডি করে ফেলছেন, তারপরে দুই একজন আছেন যারা আইডি দেন নাই, পুরো আইডিটা দেন। ঠিক আছে, আবার কেউ কেউ আছে যে আইডি দেন নাই, আপনারা আপনাদের পার্টিসিপেন্ট নেমটা চেঞ্জ করে
আপনাদের আইডিটা দিয়ে দেন, কারণ আমি তো বাই নেমে আপনাদের চেনা কঠিন হয়ে যাবে। ঠিক আছে? কারণ আর আইডিটা পুরো কেন দিবেন? কেউ রেগুলার আছেন, কেউ রিঅ্যাড আছেন। এখন কথার কথা 63, এটা কি রেগুলার না রিঅ্যাড? আমি তো বুঝবো না। ওকে? সিয়ার, আপনি ৩ মিনিট সময় দেন। ৩ মিনিটের মধ্যে নাম চেঞ্জ করার, এরপরে স্ক্রিনশটটা নেন। আচ্ছা ঠিক আছে? সুজয় না? জি স্যার। ওকে। আপনি একটু ৩ মিনিট সময় দেন, এরপরে নামটা রিনেম করে দেন। ওকে। এরপরের প্রসেস যেটা, সেটা হচ্ছে জিওলাইট প্রসেস। জিওলাইট প্রসেসটা হচ্ছে আপনার আমাদের বাসাবাড়িতে যে ফিল্টারটা আছে, পিওরিক না, ওই যে আরএফএল বা আরো যে ফিল্টার যেখানে অনেকগুলো লেয়ার থাকে, কালো পাথর, সাদা পাথর এরকম কিছু লেয়ার থাকে। এই ধরনের ফিল্টারের মতো একটা ফিল্টার যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করা হয়। জিওলাইট কি? ন্যাচারালি অকারিং একটা স্টোন যেটার মধ্যে অনেক মাইক্রো পোরাস স্ট্রাকচার থাকে, ছিদ্র ছিদ্র থাকে। ঠিক আছে? আচ্ছা, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে they are capable of exchanging reversibly sodium ions for hardness producing ion. তারা এক্সচেঞ্জ প্রিন্সিপালে কাজ করে এবং সোডিয়াম আয়নের সাথে, তার মধ্যে সোডিয়াম আয়ন থাকে, সেই সোডিয়াম আয়ন সে পানিতে ছেড়ে দিতে পারে আর পানি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়নকে সে অ্যাবজর্ব করে নিতে পারে। ওকে? এটাই হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য। জিওলাইট ২ প্রকার, ন্যাচারাল জিওলাইট আর সিনথেটিক জিওলাইট। এটা হচ্ছে জিওলাইটের কিছু আ আপনার ছবি। এই যে দেখেন। আহ ছিদ্র, ছিদ্র। সরি। ওকে। আচ্ছা, জিওলাইট অ্যারেঞ্জমেন্টটা খুব সহজ। আপনি ইন্ডাস্ট্রিতে যদি কখনো ভিজিট যান, দেখবেন যে কিছু সিলিন্ড্রিক্যাল সবুজ কালারের ভেসেল থাকে। সবুজ কালার বা অন্য কালারও হতে পারে। তো এই ভেসেলটাই হচ্ছে বেসিক্যালি ওয়াটার সফেনিং ইউনিট। ওকে। তো এখানে কি থাকে? ওয়াটার ইনলেটের একটা অপশন থাকে। হ্যাঁ? আর এখানে থাকে কি? এখানে থাকে কি? আরেকটা সলিউশন প্রবেশ করার জায়গা। তো ওয়াটার আসে। এখানে হচ্ছে পারমোটিট বা জিওলাইটের একটা লেয়ার থাকে, ছোট, ছোট স্টোন। এরপরে গ্রাভেল বা ধূলিকণা, বালুকণার আরো কিছু লেয়ার থাকে। তো পানিটা ১ম এ পারমোটিট লেয়ারে আসে। দেখেন, এই পারমোটিট বা সোডিয়াম জিওলাইটকে সংক্ষেপে Na2Zt দ্বারা প্রকাশ করতেছি। ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম জিওলাইট এবং সোডিয়াম বাইকার্বনেট প্রোডিউস করতেছে। তাহলে এই জিওলাইটটা ক্যালসিয়াম জিওলাইট বা পারমোটিট হচ্ছে। তো এরপরে সোডিয়াম বাইকার্বনেটটা পানির মধ্যে থেকে যাচ্ছে। সবগুলো একইভাবে পরিবর্তন হচ্ছে। তো গ্র্যাভেল ইউনিটে যদি কোনো পার্টিকেল থাকে, সেগুলো রিমুভ হয়ে যায়। তো পানির মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকতেছে না। অলরেডি অনলি অ্যানায়ন থাকতেছে। হুইচ ডাজ নট ক্রিয়েট হার্ডনেস। এভাবে আমরা আউটলেটে মানে পিওর সফট ওয়াটার পেয়ে থাকি। ওকে। এইটাই হচ্ছে জিওলাইট প্রসেস। বাট এটার একটা প্রবলেম আছে। সেটা কি? এই যে আমি বলতেছি সোডিয়াম জিওলাইট, দেখেন, সোডিয়াম জিওলাইট কনভার্ট হয়ে ক্যালসিয়াম জিওলাইটে পরিবর্তন হচ্ছে। সোডিয়াম জিওলাইট কনভার্ট হয়ে ক্যালসিয়াম জিওলাইটে পরিবর্তন হচ্ছে। এখন এই যে সোডিয়াম আয়ন, নাম্বার অফ সোডিয়াম আয়ন, এটা কি লিমিটেড না? ফিক্সড না? কথার কথা ১ কোটি, ২ কোটি বা ১ বিলিয়ন কথার কথা সোডিয়াম আয়ন আছে। ওই যতগুলো সোডিয়াম জিওলাইট আছে। বাট ইট ইস এ লিমিটেড নাম্বার। উইথ টাইম, আবার বলতেছি, উইথ টাইম সে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে, করতে, করতে একটা অবস্থায় পৌঁছাবে, তার মধ্যে আর সোডিয়াম আয়ন বিদ্যমান থাকবে না। সকল সোডিয়াম আয়ন সে পানিতে দিয়ে দিবে। এরপরে যদি হার্ড ওয়াটার বা ক্যালসিয়াম আসে, তাহলে কি সে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে পারবে? ম্যাগনেসিয়ামকে অ্যাবজর্ব করতে পারবে? পারবে না। এই যে অবস্থা, এই যে অবস্থা অফ জিওলাইট, দ্যাট ইজ কল্ড স্যাচুরেটেড স্টেট অফ জিওলাইট অথবা এক্সহস্টেড স্টেট অফ জিওলাইট। স্যাচুরেটেড স্টেট অফ জিওলাইট অর এক্সহস্টেড স্টেট অফ জিওলাইট। ওকে। তো এটা যদি হয়ে যায়, তাহলে তো তার আর হার্ডনেস দূর করার কোনো উপায় থাকবে না। ঠিক আছে? তার তো আর হার্ডনেস দূর করার কোনো উপায় থাকবে না। তো এরকম যদি হয়, তখন কি হবে? তখন আইদার আপনাকে সকল জিওলাইট পরিবর্তন করে ফেলতে হবে, অথবা কোনো একটা উপায় আপনাকে দিতে হবে, যে উপায়ে ওই এক্সিস্টিং জিওলাইট গুলো পুনরায় আবার সোডিয়াম আয়নে পরিপূর্ণ হয়ে যায়। ওকে, সেই প্রসেসটাকে আমরা বলতেছি রিজেনারেশন অফ জিওলাইট। সেটাকে আমরা কি বলতেছি? রিজেনারেশন অফ জিওলাইট। এই প্রসেসটা কিভাবে করা হয়? কখন করা হয়? আচ্ছা, কখন করা হয় এটা বলে নেই। তো আপনার একটা নির্দিষ্ট সময় পর, পর আউটলেট ওয়াটারের হার্ডনেস মেজার করা হয়, এস্টিমেট করা হয়। একটা নির্দিষ্ট ভ্যালুর চেয়ে যদি হার্ডনেস বেড়ে যায়, তখন আপনার এই রিজেনারেশনটা করা হয়। এটা ফিক্স করা থাকে। ওকে, এটা ফিক্স করা থাকে। আচ্ছা,
তো এখন সেটা হচ্ছে আপনার এই কিভাবে রিজেনারেশন করি। প্রথমে হচ্ছে ইনলেটটা বন্ধ করে দেই, এরপরে সকল পানি বের হয়ে যাওয়ার সুযোগ দেই, তারপরে আউটলেট বন্ধ করে দেই। ওয়াশিংস সেটাও প্রথমে ইনিশিয়ালি বন্ধ থাকে। এরপরে এখানে একটা মোটরের সাহায্যে বা পাম্পের সাহায্যে আমরা ব্রাইন সলিউশন 10% সোডিয়াম ক্লোরাইড সলিউশন এইদিকে দেই, তখন আর হার্ড ওয়াটার নাই, অনলি সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তো যখন একটা নির্দিষ্ট সময় এই সোডিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে জিওলাইট গুলো থাকে, যেটা কিনা ক্যালসিয়াম জিওলাইট, তো সে পুনরায় রিভার্সিবল একটা রিঅ্যাকশন করে। দেখেন এইটা কিন্তু ওই যে জিওলাইটের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ক্যাপাবল অফ রিভার্সিবলি এক্সচেঞ্জিং সোডিয়াম আয়ন। ওকে, তো তখন যেটা হয়, ক্যালসিয়াম জিওলাইট পুনরায় সোডিয়াম জিওলাইটে পরিবর্তন হয়ে যায়, কিন্তু পানির মধ্যে কি ক্যালসিয়াম আয়নটা ছেড়ে দেয় না, হুইচ ইজ ভেরি হার্ড। তো এইটাকে আমরা কি করি, এই যে ওয়াশিং আলাদা একটা ইউনিটের সাহায্যে বাইরে বের করে নিয়ে আসি। যখন নিয়ে আসি তখন আমরা কি করি, এইটা বন্ধ করে দেই, ইনলেট খুলে দেই, আউটলেট খুলে দেই। এই সিস্টেমটা পুনরায় হার্ডনেস রিমুভ করার জন্য উপযোগী হয়ে যায়। এই প্রসেসটাকেই বলা হয় জিওলাইট প্রসেস। আর এই রিজেনারেশন প্রসেসটা দেখেন এখানে বলা আছে। ওকে, সবাই বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন আছে? কিভাবে কাজ করছে রিজেনারেশন, এটা কিন্তু পরীক্ষায় আসে স্যার। ওকে, স্যাররা কি আছেন জি আমার সাথে? স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমি ভুলে যাই যে আপনারা আমার সাথে আছেন কি নাই। ওকে, আচ্ছা, এই জিওলাইট প্রসেসের কিছু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে মানে লোয়ার ডিগ্রি অফ পিপিএম অ্যাচিভ করা যায়। ওকে, ইকুইপমেন্ট ইজ কম্প্যাক্ট, অকুপাইজ লেস স্পেস, যেটা ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি। জাস্ট একটা লম্বা সিলিন্ডার দিয়ে দিলেই দেখবেন যে আপনার ওয়াটার সফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইট ইজ এ ক্লিন অ্যান্ড র‍্যাপিড প্রসেস। ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, ইট রিকোয়ার্স লেস স্কিল ফর মেইনটেনেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশন। আচ্ছা, তো এর কিছু লিমিটেশন আছে। এটার মেজর প্রবলেম হচ্ছে ইনফ্যাক্ট জিওলাইট ডিমিনারাইজেশন, দুইটার মেজর প্রবলেম হচ্ছে টার্বিডিটি। পানির মধ্যে যদি সাসপেন্ডেড ইম্পিউরিটিস থাকে বা পার্টিকেল সাইজ গ্রেটার দ্যান 100 ন্যানোমিটার থাকে, ওই যে দেখেন ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তখন সে আর হার্ডনেস দূর করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আরো কিছু এক্সট্রা আয়ন থাকে, ম্যাঙ্গানিজ আয়রন আয়ন থাকে, এগুলো আগে দূর করে নিতে হয়, কারণ দে ক্রিয়েটস প্রবলেম, হিন্ড্রেন্স, দে অ্যাকচুয়ালি ক্রিয়েটস হিন্ড্রেন্স। ঠিক আছে, আচ্ছা, কারণ দে ডু নট রিজেনারেট, ঠিক আছে, সহজে অ্যাজ ইজিলি অ্যাজ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। ওকে, আচ্ছা, এটা একটু দেখে নিন। ওকে, এই যে জিওলাইট প্রসেসটা আমরা দেখলাম, এই জিওলাইট প্রসেসে দেখেন হার্ডনেস এর হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর সল্ট, আর সল্ট হতে গেলে তার মধ্যে দুইটা আয়ন থাকে, একটা হচ্ছে পজিটিভ আয়ন আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন। তো পজিটিভ আয়নটা তো আমরা দূর করলাম, কিন্তু নেগেটিভ আয়ন তো পানির মধ্যে থেকে যাচ্ছে। যদিও এটি হার্ডনেস এর জন্য খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না, কিন্তু আয়ন কনসেন্ট্রেশন কিন্তু পানিতে বেশি। তো আরেকটা প্রসেস আছে যেটা কিনা দুইটাই দূর করে, সেটাকে আমরা বলি ডিমিনারালাইজেশন প্রসেস বা আয়ন এক্সচেঞ্জ প্রসেস। ওকে, ডিমিনারালাইজেশন প্রসেসটা কি? সেম অ্যাজ জিওলাইট প্রসেস, শুধুমাত্র দুইটা জায়গায় পরিবর্তন হবে। একটা হচ্ছে জিওলাইট প্রসেসে একটা ট্যাঙ্ক থাকে, সিলিন্ড্রিক্যাল একটা ভেসেল থাকে, আর আয়ন এক্সচেঞ্জ প্রসেসে দুইটা ভেসেল থাকবে। জিওলাইট প্রসেসে আমরা জিওলাইট ইউজ করি এক্সচেঞ্জার হিসেবে, আর আয়ন এক্সচেঞ্জ প্রসেসে আমরা দুইটা সিলিন্ডারে দুই ধরনের এক্সচেঞ্জার ইউজ করব। একটাকে বলা হয় ক্যাটায়ন এক্সচেঞ্জার, আরেকটাকে বলা হবে অ্যানায়ন এক্সচেঞ্জার। ওকে, তো এই আয়ন এক্সচেঞ্জার গুলা কি বা ক্যাটায়ন অ্যানায়ন এক্সচেঞ্জার গুলো কি? তো আয়ন এক্সচেঞ্জার গুলো হচ্ছে এক ধরনের পলিমার, ইনসলিবল ক্রস লিঙ্কড লং চেইন অর্গানিক পলিমার উইথ মাইক্রোপোরাস স্ট্রাকচার। বেসিক্যালি এইটা হচ্ছে আপনার ওই যে জিওলাইটেরই সিনথেটিক একটা মানে রেলিভেন্ট একটা কম্পাউন্ড, একটা পলিমার। ঠিক আছে, ওকে, তো এই পলিমারের মধ্যে কিছু ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকে। এই ফাংশনাল গ্রুপগুলোই হচ্ছে রেসপন্সিবল ফর আয়ন এক্সচেঞ্জ। এই ফাংশনাল গ্রুপটা যদি কার্বক্সিলিক গ্রুপ অথবা সালফোনিক গ্রুপ হয়, তখন সেটাকে আমরা বলবো ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন। আর এই ফাংশনাল গ্রুপ একই পলিমার যদি আপনার কোয়াটার্নারি অ্যামোনিয়াম, সালফোনিয়াম বা ফসফোনিয়াম কোনো গ্রুপ হয়, তখন সেটাকে আমরা বলবো অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনকে সংক্ষেপে RH+ দ্বারা প্রকাশ করে এবং অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনকে
ROH মাইনাস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, ওকে। তো এখান থেকে শর্ট নোট আসে, রাইট শর্ট নোট অন আয়ন এক্সচেঞ্জ রেজিন। আচ্ছা, তো এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন সম্পর্কে বলা আছে। দেখেন স্টাইরিন, ডাইফিনাইল, বেনজিন কোপলিমার, এগুলোর মধ্যে এই যে হাইড্রোজেন আয়ন এইটাই এক্সচেঞ্জ করবে। ওকে, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনে এই যে দেখেন OH আয়ন, এই OH আয়নটাই এক্সচেঞ্জ করবে। এই যে দেখেন এটা হচ্ছে একটা ভেরি সিম্পলিফাইড ফিগার। হ্যাঁ, তো সেম এজ জিওলাইট প্রসেস, সেম এজ জিওলাইট প্রসেস, শুধু পার্থক্য হচ্ছে আপনার এখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ইউজ করতেছি আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন ইউজ করতেছি। আগেরটায় আমরা কি ইউজ করছি, জিওলাইট ইউজ করছি, আর একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল ছিল। ঠিক আছে, দেখেন বেসিক বিষয়গুলা। আর H প্লাস ক্যালসিয়াম 2 প্লাসের সাথে R2CaH প্লাস প্রোডিউস করতেছে, এগুলো হচ্ছে আগের মতোই যে সেকশন রিঅ্যাকশনের মতো, এগুলো একটু দেখে নিবেন। এরপরে হচ্ছে রিজেনারেশন আছে। হ্যাঁ, রিজেনারেশন প্রসেস আগের মতোই, জাস্ট আগে আমরা সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইউজ করছি। এখানে আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ রিজেনারেশনের জন্য আমরা ডাইলুটেড সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব। আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন রিজেনারেশনের জন্য আমরা ডাইলুটেড অ্যালকালি ইউজ করব। ওকে, এই হচ্ছে ডিমিনারেলাইজেশন প্রসেস। সুজয় কি আছেন আমার সাথে? Yes, sir. আচ্ছা, জি অ্যাটেন্ডেন্স স্যার। কি নিয়েছেন? Yes, sir. I think it's now sit. আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে রিজেনারেশন প্রসেস। এরপরে হচ্ছে আপনার আয়ন এক্সচেঞ্জ রেজিনে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এটার মেজর অ্যাডভান্টেজ হচ্ছে দেখেন এটার অ্যাবাউট 2 ppm পর্যন্ত অ্যাচিভ করা যায়, হুইচ ইজ লাইক অ্যাজ ডিস্টিল ওয়াটার। এখানে দেখেন ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই রিমুভ হয়, দ্যাটস ওয়াই মিনারেল কন্টেন্ট থাকে না। এই জন্য কিন্তু প্রসেসটার নাম দিচ্ছে ডিমিনারালাইজেশন প্রসেস। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রসেস ইজ এক্সপেন্সিভ, বোথ দ্য ইকুইপমেন্ট এন্ড রেজিনস আর কস্টলি, টার্বিড ওয়াটার ডিক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রসেস। এটা একটু দেখে নিবেন। আচ্ছা, তো ওয়াটার কনজাম্পশন কি পরিমাণ হয়, জাস্ট আপনাদের একটা কনসেপ্ট দেওয়ার জন্য। একটা ইন্ডাস্ট্রি, এই ডাটাগুলো আসলে ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায় না। ওকে, তারপরেও আমি একটা বইতে আপনার ইন্ডিয়ান একটা ডাটা ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো একটা 8 টনের ক্যাপাসিটি একটা ইন্ডাস্ট্রি, এইটার 1.6 মিলিয়ন লিটার পানি প্রয়োজন হয় প্রতিদিন। 8 টনের একটা ইন্ডাস্ট্রি, 1.6 মিলিয়ন লিটার। বাংলাদেশে 500-1000 টনের টোটাল ক্যাপাসিটি, বা এর চেয়ে বেশিও থাকতে পারে। ঠিক আছে, সরি আমি ভুল বলছি। 500 না, 120-200 টন, এর চেয়ে বেশি হয় না। এটা মানে যেগুলো খুব বড় ইন্ডাস্ট্রি সেগুলো 120 টন, 150 টন এরকম। কিন্তু টোটাল ভলিউম মানে বাংলাদেশে যত ডাইং ইন্ডাস্ট্রি আছে সবগুলো যোগ করলে 1000-2000 টনের উপরে চলে যাবে। তাহলে কি পরিমাণ পানি ইউজ করা হয়, জাস্ট ইমাজিন। ওকে, আচ্ছা, তো এই জন্য উই নিড টু কনজার্ভ ওয়াটার as much as possible। এটা আপনাদের সেলফ স্টাডি, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, বুঝতেছেন? তো এটা নিজেদের পড়তে হবে। অনেকগুলো ধরনের অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট একটু আইডিয়া দিচ্ছি যে লো লিকার রেশিও মেশিন ইউজ করে যাতে করে পানির পরিমাণ কম লাগে। আবার কেউ কেউ ইউজ করে অল্টারনেট সোর্স, বৃষ্টির পানি দিয়ে দুই একটা মেশিন চালাইতে পারে স্যাম্পলের ক্ষেত্রে। আবার কেউ কিছু করতে পারে যে আপনার ইটিপি থেকে যে পানিটা আসতেছে ওই পানিটা স্যানিটেশনের কাজে ইউজ করতেছে, টয়লেটে ওয়াশরুমে ইউজ করতেছে, কারণ ওইটা তো ড্রিঙ্ক করাটা কঠিন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আবার কি হতে পারে যে আপনার ওয়াটারলেস ডাইং হতে পারে, এগুলো ইন্ট্রোডিউস করতেছে যেখানে পানির ইউজ নাই, আমরা অন্য কোনো ফ্লুইড ইউজ করি। ওকে, এইগুলার উপরে আপনাদের ইয়া করতে হবে, এটা আপনাদের পরীক্ষায় আসে। ওকে, তো এই পর্যন্তই ছিল হচ্ছে আপনাদের ওয়াটার চ্যাপ্টার। এখন কথা হচ্ছে পুরো ওয়াটার চ্যাপ্টার থেকে অলমোস্ট এক সেট কোশ্চেন আসে। হ্যাঁ, এক সেটের বেশিও আসতে পারে। তো এই জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলবেন? স্যার Slide টেক provide করলে আমাদের জন্য ভালো হইতো, স্যার। হ্যাঁ, দিয়ে দিব, আমি দিয়ে দিব, আজকের মধ্যেই দিয়ে দিব, তাহলে কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, যদি এখন কোশ্চেন নাও থাকে সমস্যা নাই। আপনারা পড়তে গিয়ে যদি কোনো ধরনের কোশ্চেনের সম্মুখীন হন, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সিআর এর কাছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমি রিপ্লাই দিব। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সুজয় আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর আগামীকালও ঠিক এই সময়ে ক্লাস হবে 11টার সময়। আমি লিঙ্কটা ক্লাসের আগে দিয়ে দিব। ঠিক আছে, 10:30 11টার মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।